হিন্দুরা সব বিজেপি হবে আর মুসলমানরা সব তৃণমূল হবে। এই জন্য মহিদুল মির্জাকে খুন হতে হয়, এই জন্য আনিস খানকে খুন হতে হয়। বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিকে আমরা জোরদার করতে চাই। বিজেপির সঙ্গে যেতে পারে এমন লোকজনকে সঙ্গে নেব না। বরকতি এবং সিদ্দিকুল্লাহ দরকার হয়েছিল, কেন মমতার দরকার হয়েছিল? যারা এমআইএম এর ওয়েসিকে নিয়ে আপত্তি নেই, সে আসছে বলে হইচই পাকানো হচ্ছিল, তাদের এই নওশাদ সিদ্দিকী কেন উঠলো সেটা নিয়ে আপত্তি। ফুরফুরা চলো বলে মমতা যেতে পারে, মুকুলরা শুভেন্দু যেতে পারে, কিন্তু ফুরফুরা থেকে একজন বেরিয়ে এসে বাংলার তরুণ প্রজন্মের কথা বলবে, এটা তারা অস্বীকার করছে। এটা হচ্ছে ডাইকটমি। ভোটটা রাজনীতিটা কেন ওই ধর্মীয় পরিচিতি নিয়ে হবে? আসসালামু আলাইকুম। এনবিটিভির সকল দর্শককে আমাদের আজকের এই প্রোগ্রামে স্বাগত। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি পরিচয়ের অপেক্ষা রাখেন না। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, লোকসভা এবং রাজ্যসভা সাংসদ, বর্তমানে সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিম সাহেবকে আমাদের এনবিটিভিতে প্রথমে আমরা স্বাগত জানাই। উনি ওনার ব্যস্ত শিডিউল থেকে আমাদের জন্য সময় বার করেছেন, তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাইছি, আপনারা প্রায় 34 বছর রাজত্ব করেছেন পশ্চিমবঙ্গে, 34 বছর ক্ষমতায় ছিলেন। শেষবার গুজরাটে বিজেপি জেতার আগে অবধি সবচেয়ে বেশি সময় ধরে সম্ভবত আপনারা ক্ষমতায় ছিলেন। তারপরে আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভায় শূন্যই বলা যায়। স্যার, এই শিফটটাকে কিভাবে দেখছেন? মানুষ কেন গ্রহণ করলো না আপনাদের? এর নিয়ে অনেক দস্তাবেজ আছে, অনেক ডিসকাশন হয়েছে। এখন তার যারা প্রশ্ন করছে তাদের বলবো, সিপিএম এর ওয়েবসাইটে গেলেই এগুলো সব দস্তাবেজ লেখা আছে। আমরা এগুলো তো বিশ্লেষণ করি, সাফল্য হলেও করি, ব্যর্থতা হলেও করি, দুর্বলতাগুলোকে চিহ্নিত করি। তার ভিত্তিতে আমরা কিছু 10 বছর ধরে চেষ্টা করছি, কাজ করছি, তার কিছু ফলও পাওয়া যাচ্ছে। এখন এগুলোকে পোস্টমর্টম করে কোনো লাভ নেই। আমরা আগেই তখন বলেছিলাম আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা ছিল, আমাদের সরকার পরিচালনা করার ক্ষেত্রে কিছু দুর্বলতা ছিল, সেগুলো আমরা স্বীকার করেছি। আবার আমাদের যে রাজনৈতিক আন্দোলন সংগ্রামের যে বিষয় ছিল, সেখান থেকে কিছু যেটা আমাদের বুনিয়াদী যে বিষয়গুলো ছিল, সেখান থেকে কিছুটা গাফিলতি হয়েছে। মানুষের সঙ্গে যে সম্পর্ক ছিল দৈনন্দিন, সেটা কিছুটা বিচ্ছিন্নতা হয়েছিল। আর আমাদের যারা বিরোধীরা ছিল, তারা সব এক কাট্টা হলো এই সময়। মানে এটা শুধু মমতা ব্যানার্জি বললে হবে না, মানে কালীঘাটের মুরদ নয়, দেশি বিদেশি প্রতিক্রিয়ারা একসঙ্গে এমন হলো, আরএসএস, বিজেপি, জামাত, জমিয়ত, মাওবাদী, কংগ্রেস, তৃণমূল, মুসলিম লীগ সব এক হয়ে গেল। এসইউসি, পিডিএস, মানে কেউ বাদ থাকেনি। তো আমরা তো 34 বছর সরকার চালালেও 49% বা 51%, এবং তো বিরোধী শূন্য করার চেষ্টা করা হয়নি, এবং কোথাও কোনো বিরোধী থাকবে না সেরকম হয়নি। যেমন 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, এরকম মোদি বা মমতার জমানার মতো নয়। তখনও মুর্শিদাবাদে, মালদায় দিনের পর দিন পঞ্চায়েত, জেলা পরিষদ, পুরসভা বা এমপি, এমএলএ কংগ্রেস জিতেছে। কলকাতা পুরসভা তৃণমূল জিতেছে। সুব্রত মুখার্জি আর বিজেপি তৃণমূল মিলে মেয়র পরিষদ চালিয়েছে 2005 থেকে 2010। তারপরে যেটা হলো, এর সঙ্গে অ্যাডেড হলো বিজেপি ফোর্স পুরো শক্তি নিয়ে নামলো, কারণ ওরা তখন নিধন যজ্ঞে নেমেছে। দক্ষিণপন্থার একটা উত্থান গোটা পৃথিবীতে হয়েছে, আমাদের দেশে হয়েছে। তো সেখানে ওরা মনে করেছিল যে এই যে কমিউনিস্টরা আছে, এরা বামপন্থীরা আছে, এটাকে শেষ করতে হবে। ওরা সরাসরি পারেনি, তখন একটা তৃণমূলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। দ্বিতীয়ত হচ্ছে ধর্মকে নিয়ে একটা আইডেন্টিটি পলিটিক্সের কাজ হয়েছে। প্রথমে ভাষা নিয়ে হয়েছে, তারপরে জাতি জনগোষ্ঠী নিয়ে হয়েছে। আর সেগুলোকে সিপিআইএম যেটা হচ্ছে ওই সময় এটাকে ঠিকমতো অ্যাড্রেস করতে পারেনি, কারণ গ্রামারটা পাল্টে গেছে পলিটিক্সের। আর উদারীকরণ অর্থনীতির ফলে যেমন হয়েছিল যে মানুষ অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়েছিলেন। আগে ছিল আমার রাজ্যের কী হবে, আমার দেশের কী হবে, আমার গ্রামের কী হবে, আমার এখানে স্কুল হবে কিনা। পরে ওটা চেঞ্জ হয়ে গেল, স্কুল চলে যাক কিন্তু আমার চাকরিটা হবে কিনা। ছিল স্কুল সার্ভিস কমিশন আর মাদার সার্ভিস কমিশন হবে কিনা। পরে হলো ওসব চলে যাক, আমি টাকা দেবো, আমি চাকরি কিনবো। তো এই যে ভ্যালু সিস্টেমটাও পাল্টে যায়। তো আমাদেরও একটা অ্যাডাপ্ট করতে হয়। আমি সবটা অন্যদের দোষ দিচ্ছি না, কিছুটা অভিজ্ঞতা শিখতে হয়। আর ভোটটা একটা হয়ে গেল, বিজ্ঞান টেকনোলজি এমন ডেভেলপ করলো, যারা কর্পোরেট কোম্পানি দেশি বিদেশি তারা এসে ভোট পরিচালনা করতে পারে। তারা নেতারা কি বলবেন, কি পোশাক পরবেন, তিলক লাগাবেন না হিজাব পরবেন, কোথায় গিয়ে মুসলমান বলবেন, কোথায় গিয়ে হিন্দু সাজবেন, এগুলো সব ওরা ঠিক করে দেয়। যেমন আইপ্যাক, আইটি সেল, এসব যেগুলো হয়। তো আর আমার এখানে যেটা হলো, আমাদের একটা চিট ফান্ডের থেকে বিনিময়ে একটা বিশাল অঙ্কের টাকা বিরোধীরা পেল, যেখানে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মোল্লা, মৌলবি সবাইকে কেনার চেষ্টা করা হলো। মানে প্যাকেট দিয়ে টাকা দেওয়া হতো আর কি। যে সুতরাং এরা সবাই মিলে একটা উদাহরণ আমি বলতে পারি, যে ধরো সাচার কমিটি হলো, আমরা ইউপি-1কে সাপোর্ট করলাম, তার বিনিময়ে আমরা বললাম সদর্থক কিছু ভূমিকা নিতে হবে, একটা সাচার কমিটি তৈরি করতে হবে। বামপন্থীরা দাবি, বামপন্থীরাই একমাত্র এই সাচার কমিটির রিপোর্টকে উর্দুতে, বাংলায়, হিন্দিতে অনুবাদ করলো, যাতে মানুষ জানতে পারে যে সংখ্যালঘু মুসলমানদের কী অবস্থা। আমরাই একমাত্র সিপিআইএম একটাই দল যারা চার্টার তৈরি করলো, যে ইন দ্য লাইট অফ সাচার কমিটির রিপোর্ট যে কী কী করণীয় আছে গভর্নমেন্টের। যখন এই দাবিগুলো আমরা করছি পজিটিভ, যেটা ছিল একটা মাইনরিটিজের ডেভেলপমেন্টের, মুসলিমদের যে পিছিয়ে জায়গা ভাবটাকে সার্ভে করে একটা রিপোর্ট এলো, তার উন্নয়নের জন্য কিছু কর্মসূচি হবে। সবাই মিলে এমন ঝাঁপিয়ে পড়লো, মনে হলো ওটা সিপিআইএমকে পেটানোর জন্য একটা বেদ পাওয়া গেছে হাতে। তারপরে কী হলো, যখন সিপিএম নেই, বামফ্রন্ট সরকার চলে গেল, এখন আর সাচার নিয়ে কোনো আলোচনা করে না, কিন্তু মাইনরিটি ডেভেলপমেন্ট তো রয়ে গেছে, রিপোর্টটা তো রয়ে গেছে।
তাহলে এটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের দেশের। এটা শুধু মুসলমান বলে বলছে না, এইভাবে দার্জিলিং গোর্খাল্যান্ডের, এইভাবে উত্তরবঙ্গে হচ্ছে গেটা কোচবিহার, তারপর হচ্ছে রাজবংশী, তারপর জঙ্গলমহলে আদিবাসী, এরকম বিভিন্ন আইডেন্টিটি গ্রুপকে, উর্দু স্পিকিং মুসলমানদেরকে সেভাবে মোবিলাইজ করলো। দিল্লি ইউপি থেকে সব চলে আসলো লোকজন, যারা মনে করলো সিপিএম হচ্ছে উর্দু বিদ্বেষী। এরকম একটা পোস্টার লাগানো হলো। উর্দু যে পত্রিকা, হিন্দি যে পত্রিকা, বাংলা যে পত্রিকা, সেগুলো সব এক সুর বার্তা আরম্ভ করে দিল। সেখানে আমরা অনেকটা একঘরে হয়ে গিয়েছিলাম। আমরা সেখান থেকে সেই একঘেয়ে জায়গা থেকে আর নতুন প্রজন্মের সঙ্গে আমাদের যে সংযোগ তৈরি হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে অনেকটা গাফিলতি ছিল। যেটা সামরিক দুর্বলতার কথা বললাম, সরকারি কতগুলো সিদ্ধান্ত যেগুলো মানুষের কাছে নিয়ে যেতে পারেনি, বা মানুষের মনে করেছে সেটা ঠিকমতো হয়নি, বা আমরা তো ঠিকমতো সিদ্ধান্ত নিইনি, সেটা এগুলো পোস্টমর্টম করছে না। এই সবটা একটা মিলিত ফল হয়, এটা কোনো আইসোলেটেড একটা ব্যাপার হয় না। আর সেগুলোকে আমরা এটুকু বলতে পারি, একমাত্র সিপিআইএম এটা পারে যে আমরা ওই ভুলগুলোকে পিন করেছি এবং তারপরে সে অনুযায়ী নিজেদেরকে শোধরানোর চেষ্টা করেছি, এবং তারপরে আমাদের একটা রিপজিশনিং বলো, রিজুভেনেশন বলো, রিগ্রুপিং বলো, সেটা করার চেষ্টা হয়েছে। স্যার, আপনি সাচার কমিটি নিয়ে কথা বললেন। সাচার কমিটি নিয়ে এখন অবশ্যই কোনো আলোচনা হয় না। সেই সময় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সাচার কমিটির উপরেই মুসলিমদেরকে মোবিলাইজ করেছিলেন নিজের দিকে, কিন্তু এখন সেটা নিয়ে কোনো আলোচনা হয় না। এটা যেমন সত্যি, স্যার আপনারা প্রায় এত বছর ক্ষমতায় থাকার পরেও মুর্শিদাবাদ একটা ইউনিভার্সিটি ডিজার্ভ করে, এটা কারো মনে হলো না? কারো মনে হলো না যে এতগুলো বছর পরে? নিশ্চয়ই করে বলেই তো আইরনে জমি নিয়ে আলিগড় ইউনিভার্সিটির ক্যাম্পাস, তো জানা দরকার। ইউপি ওয়ানকে এখন আমরা সাপোর্ট করলাম, আমরা বললাম আলিগড় বিশ্ববিদ্যালয়ে 4টে ক্যাম্পাস আরও হওয়া উচিত। উত্তর ভারতে আছে, এবং মুসলমানদের এডুকেশন, মডার্ন এডুকেশনের ক্ষেত্রে আলিগড় ইউনিভার্সিটি একটা ব্র্যান্ড তৈরি করেছে, কাজ হয়েছে। দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে হবে, জানা দরকার তোমার প্রজন্মের। তারপর হলো কোথায়? একমাত্র কেরালায় হলো মাল্লাপুরমে, মুর্শিদাবাদে হলো আইরনে, আর আসামে তৎকালীন সরকার বললো না আমরা করব না, আর মহারাষ্ট্র বলল আমরা করব না, যার ফলে আসামের বদলে সেটাকে নিয়ে আসা হলো। আমরাই চেষ্টা করলাম যে অন্তত উত্তরবঙ্গের ধারে কাছে কিষানগঞ্জে। এইবার দেখো, যখন এটা তৈরি হলো তখন থেকে বাধাও তৈরি হলো। আর এখন তো যে সরকার এসছে দুটো রাজ্য এবং কেন্দ্রে, সেটা ফুল ফ্লেজের ক্যাম্পাস তৈরি এখনও হলো না। কিন্তু কেন আলিগড় তারা বললাম, আমরা মুর্শিদাবাদে 80-র দশকে শিক্ষা যখন প্রসার হচ্ছে, স্কুল হলো, কলেজ হলো, বিশ্ববিদ্যালয় হবে, তখন মুর্শিদাবাদে মুসলমান ধর্মীয় সংগঠনের নাম করে একদল একটা প্রবল হাওয়া তুললো, যেখানে ইসলামিক ইউনিভার্সিটি করতে হবে, যার পরিণতি হচ্ছে কাটরা মসজিদ। এটা জানা উচিত, এইগুলো ইতিহাসে লিখিত আছে। এবং ওখানে বিশাল বিশাল সমাবেশ হলো, এবং ওটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি হবে। এখানেও দেখবে এই যে কোনা এক্সপ্রেসওয়েতে দেখবে বিশাল জমি নিয়ে যেখানে তাবলিগ জমায়েত হয়, সেখানে জমি কেনা হলো, কয়েকশো একর জমি, এবং তারপরে বিশাল বাড়ি তৈরি হয়েছে যেখানে ইসলামিক ইউনিভার্সিটি হবে। তখন এটা ঠিক মুর্শিদাবাদে আমাদের তখন অত বেশি প্রভাব ছিল না, আর সেখানে এমন একটা আবহাওয়াতে গভর্নমেন্ট থমকে গেল যে তাহলে আধুনিক বিশ্ববিদ্যালয় কি চায় না, তাহলে কি মাদ্রাসা শিক্ষারই সিনিয়র মাদ্রাসা করতে হবে, আরও বেশি করতে হবে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিকই এমন একটা শিক্ষা চাই যেখানে আধুনিক শিক্ষা হবে, আবার তার যে ধর্মীয় যে তালিম তামাদ্দুন আছে সেটা যে সেটা রক্ষা করতে হবে। যে জন্য এই মিশন স্কুলগুলো গড়ে উঠলো। বিশেষত মেয়েদের শিক্ষা তাহলে হবে না, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে না। তো আমরা যেরকম মুসলিম গার্লস হস্টেলগুলো যখন করা হলো, তার অকুপেন্সি দেখে আমরা বুঝতে পারলাম যে যেখানে মেয়েরা যাতে বাড়ি থেকে পড়াশোনা করতে তার হস্টেলে এসে পড়বে, সব জেলায় হস্টেল হলো। তারপরে মুর্শিদাবাদে তখন আমরা এটাকেই এই ফর্মুলা করা হলো। তখন আমরা শুধু নয়, এরকম কিদওয়াই কমিটি রিপোর্ট আছে, যার জন্য আলিয়া বিশ্ববিদ্যালয় হলো। যারা এক্সপার্টস আছেন, এডুকেশনিস্ট আছেন, তারা বললেন, নূর হাসান ওই সময় ছিলেন, তিনি বললেন যে দেখো জামিয়া, আলিগড় এগুলো একটা ব্র্যান্ড আছে, মুসলমানরা মনে করেন নিজের, আর তুমি যদি একটা এরকম আধুনিক বিশ্ববিদ্যালয়ে চাপিয়ে দাও সেটাকে গ্রহণ করা হবে না। এই জন্য বারাহাতে স্টেট ইউনিভার্সিটি হলো ওই সময় ওই পরিকল্পনা অন্তর্গত। আর তোমার গিয়ে সেখানে একটা সময় দেখা গেল যে মোর দেন 20% এনরোলমেন্ট হচ্ছে মুসলমানদের স্টেট ইউনিভার্সিটি, তারপর 30% হলো, 40% হলো মুসলমান মেয়েদের রিক্রুটমেন্ট হচ্ছে ওখানে এনরোলমেন্ট। এখন জানি না কী অবস্থা, আমরা ওগুলো মনিটর করতাম। তো আইরনে এই জন্য করা হলো যে আলিগড় ব্র্যান্ড নেমটা থাকবে, আমাদের একটা বড় অংশের ছেলেমেয়েরা আলিগড়ে পড়তে যায়, পরীক্ষা দিয়ে, সুতরাং এখানেই হবে। তারপরে অফ লেট এটা ভালো, নতুন যে মধ্যবিত্ত মুসলমান গড়ে উঠলো মুর্শিদাবাদে, তারা দাবি করছে যে আমাদের আধুনিক বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। এখন আর ইসলামিক ইউনিভার্সিটি কেউ বলছে না, ইটস এ ডেভেলপমেন্ট। কিন্তু ইতিহাসটাকে তোমায় গ্রহণ করতে হবে। তো তখনও সরকার পারত, যেমন অনেকে বলে জোর করে কেন করলো না, করেনি, তার উইজডম। হয়তো আমি থাকলে বলতাম যে না, বোঝাবার চেষ্টা করবো যে না, এটা এটাতে বেশি লাভ। কিন্তু আলিগড় ইউনিভার্সিটি ক্যাম্পাস
স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে কেন মেরে ফেলছে। ওটা তো একটা ফুল ফেজেড ইউনিভার্সিটি হওয়ার কথা, তার বরাদ্দ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আর রাজ্য সরকারের যে কোঅপারেট করার কথা সেটাও করছে না। একই অবস্থা কিষানগঞ্জেও, একই অবস্থা মুর্শিদাবাদেও, অথচ মাল্লাপুরমে কিন্তু ভালোভাবে চলছে। আর আমি বারবার মাল্লাপুরের জন্য বলছি, এই যে মুসলমানদের শিক্ষার বিরোধী সিপিআইএম এর জন্য বোঝা করা হয়, তাহলে গোটা দেশের মধ্যে বেঙ্গল এবং কেরালা গভর্নমেন্টই আগে এগিয়ে এলো যে আমরা ক্যাম্পাস চাই, এবং মাল্লাপুর এবং মুর্শিদাবাদ এই জন্যই আইডেন্টিফাই করা হলো যে উইথ মুসলিম ফ্লেভার কিন্তু মডার্ন এডুকেশন যাতে হয়। স্যার, আপনি কেন্দ্র সরকারের কথা বললেন। কেন্দ্রে এই মুহূর্তে আমার সরকার রয়েছে, তাদের পিছনে একটা সংস্থা রয়েছে যেটাকে আমরা বলি আরএসএস। তারা যেভাবে পুরো দেশ জুড়ে পোলারাইজেশন এবং সাম্প্রদায়িকতার একটা পরিবেশ তৈরি করেছে, সেখানে দাঁড়িয়ে তাদের আইডিওলজির বাইরে অন্য কোনো আইডিওলজিকে যেন মনে হচ্ছে সংখ্যাগুরু আর নিচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের লড়াইটা ঠিক কেমন হবে এবং কতটা কঠিন, এবং আপনারা কিভাবে এটার প্রস্তুতি নেবেন? আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র সিপিআইএম, সিপিআই এবং সিপিআইএমএল, যারা কমিউনিস্ট নামে পরিচিত, এই তিনটি দলেরই কর্মসূচিতে লেখা আছে যে আরএসএস কী জিনিস এবং আরএসএস কেন সমূহ বিপদ। আজকে নয়, এখন মোদী সরকার এসছে বলে নয়, কারণ একেবারে স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আরএসএসের যে ভূমিকা, তারা মনে করে গোলওয়ালকের যে ফিলসফি, তারা এই দেশটাকে একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ধর্মীয় ভিত্তিতে একটা ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চায়। এটা কমিউনিস্টরা প্রথম থেকে এই ব্যাপারে সচেতন ছিল বলেই কেরালায়, পশ্চিমবঙ্গে, ত্রিপুরায়, যেখানে যেখানে কমিউনিস্টরা বেশি শক্তিশালী ছিল, কিছুটা বিহারে, কিছুটা পাঞ্জাবে, কিছুটা অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানায়, এই আরএসএস খুব একটা দাগ কাটতে পারেনি স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে। পরে ওরা ট্যাকটিক্স চেঞ্জ করে আর লাগাতার কাজ করছে নানান রকমের। এখন টাকা আছে, এনজিও আছে, বিভিন্ন আনএক্সপোজড কাজ করে, লোকে বুঝবে না বাইরে থেকে। আর যারা বুঝবে তারা মমতার মতো বলবে যে না, আরএসএস খারাপ নয়, আমাদের সাহায্য করবে। এরকম তারা অনেক সময় মুসলমান সংগঠনের মধ্যেও কাজ করে, ওরা তো মুসলিম মোর্চাও আছে। তো এইভাবে ইন্দ্রেশ কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছিল শুধুমাত্র যত কবি, সাহিত্যিক, উর্দু আর যত মৌলানা মৌলভী আছে তাদের সঙ্গে আরএসএসের সম্পর্ক করে দেওয়া। তো এইভাবে হতে নানা রকমের থাকে। এখানে বামপন্থীরা যত দুর্বল হয়েছে, দক্ষিণপন্থীরা যত বেশি মাথা চাড়িয়ে দিয়েছে, তত বেশি এই ধরনের আরএসএসের প্রচার অনেক বেশি শক্তি পেয়েছে। তাও ইডিওলজিক্যালি তার সঙ্গে লড়তে হয়, ভুল হোক ঠিক হোক, ওটা তো একটা ইডিওলজি। সরকার তাকে ইডিওলজিগতভাবে লড়তে হবে, ইডিওলজিগতভাবে। আর এই জন্য আমরা বলি যে রাজনীতিটা একটা মতাদর্শগত বিষয়। কিন্তু একটা হাওয়া তোলা হলো 80-র দশক থেকে, 90-এর দশক থেকে আরও বেশি করে, যে রাজনীতিতে আদর্শের কোনো জায়গা নেই। লেগে পড়ো, ভেঙে পড়ো, কিনে নাও, বিক্রি হয়ে যাও, যেটা আমাদের সব দলবদলে চলছে। আরএসএসের মতো রাজনৈতিক দল গোটা বিশ্বে যে প্রজেক্ট থাকে, এটা তো পলিটিক্যাল প্রজেক্ট। তারা এইভাবেই নেতা তৈরি করে যেগুলো ভাড়ায় পাওয়া যাবে, যাদের নিজস্ব আইডেন্টিটি থাকবে ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, পোশাকের ভিত্তিতে, এবং এই আইডেন্টিটি বেস পলিটিক্স করবে। আর এই যে তুমি বললে যে একটা সংখ্যাগুরু একটা বিশাল অংশের মানুষ তারা ওদের গ্রহণ করছে, তারা আসলে ওরা তো বলে আমরা ভোট লড়ি না, কিন্তু ওরা ধর্মীয়, সাংস্কৃতিক কর্মকাণ্ড করে অর্গানাইজেশনাল, আর সেখান থেকে মানুষের মগজের মধ্যে এই পতাকা পুঁতে দেয়, যেটা হচ্ছে বিভাজনের, যেটাকে বলে আদারিং। এই আদারিং করছে, অর্থাৎ আমার মতো নয়, পিপল লাইক আস, পিপল নট লাইক আস। এই জন্য লুঙ্গি পরা, এই জন্য হচ্ছে নামাজ কেন পড়তে যায়, এই জন্য হচ্ছে ওরা আরবিতে কেন পড়ে, এই জন্য হচ্ছে তারা গরু কেন খায়। এই নিয়ে একটা 34-35টা একটা লিস্ট আছে, যে এরা ভারতে থাকলেও আমাদের মতো না, আমরা ওরা। আর এই আমরা ওরা বলছে আদারিং। তার সঙ্গে হচ্ছে পিপল লাইক আস, পিপল নট লাইক আস। তাহলে একটা বড় অংশের মানুষের মগজের মধ্যে এটা ঢোকানো হয়েছে যে এরা হচ্ছে পিপল লাইক। এটা আজকে শুরু হয়েছে বলে না, তুমি যে শুরু করলে প্রথমে সাহেব বলে আমাকে বললে না, এটা মুস্তাফা আলীর একটা লেখা পড়লে তুমি আমাকে সাহেব বলতে না। মুস্তাফা আলী তখন ধরেছিলেন। ইংরেজ কি করেছে, এই যে বাঙালির যে অখণ্ড জাতিসত্তা আছে, এটাকে ভাগ করার জন্য মুসলমান নাম হলে সাহেব আর হিন্দু নাম হলে বাবু। আর এখন অনেকেই বলে, তাহলে সাহেবটা হচ্ছে বিহারে, ইউপিতে বলে, ফার্সি থেকে, উর্দু থেকে ব্যাকগ্রাউন্ডে এসছে, আমরা মানি, বাংলা ভাষা হওয়ার কথা নয়। তার মানে যারা হচ্ছে সেটলার্স, আমরা মেম সাহেব বলি না, যারা হচ্ছে পশ্চিম থেকে এসছে, আপ কান্ট্রি থেকে এসছে, তাহলে এখানে একটা অংশের মুসলমান যারা সেটলার্স ছিল, ব্যবসা করতে এসছে, জজ ব্যারিস্টার হয়েছে, ইংরেজের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে আমরা সাহেব বলতাম। কিন্তু মুস্তাফা আলী প্রথম বললেন যে তুমি কেন সাহেব বলবে, একই রকম হবে। যার ফলে আমি এখন যখনই কোনো আমাকে নাম যখন কেউ ইন্ট্রোডিউস করে মোহাম্মদ সেলিম সাহেব, আমি বলি না, তো সাহেব বলতে পারবে না। উর্দুতে যখন বলে, নর্থ ইন্ডিয়া বলে, তার একটা আলাদা কারণ আছে। কিন্তু বাংলায় এবং সাহেবটা হচ্ছে এই বাঙালি জাতিসত্তাকে দুটোকে ভাগ করলো, মুসলমান বাঙালি এবং হিন্দু বাঙালি। আর বাবুটাও খুব একটা ভালো শব্দ নয়, আসলে একটা বেবুন। এটা বাঙালি হিন্দু বললে রেগে যাবে, আমরা মাস্টারমশাই ধরো বাবু বলতাম, অমুক বাবু তমুক বাবু, কিন্তু আসলে কোনো নেটিভ আসলে কেরানি তার মধ্যে বেবু ইজ কামিং, ওটা এনটা সাইলেন্ট ফ্রেঞ্চ অ্যাকসেন্টে উচ্চারণ করতো, যাকে। তো এই
যেটা তোমার মূল প্রশ্ন ছিল, সেই মূল প্রশ্নের উত্তর হচ্ছে হিন্দুদের মধ্যে হিন্দুত্ব নামে যে প্রজেক্ট, এটা সাভারকার শুরু করেছিলেন, এখন সেটা গতি পেল। সামনে হয়তো গতি পায়নি, যখন মন্দির নিয়ে এত হইচই হলো, গোটা দেশে হলো, দক্ষিণ ভারতে বা পূর্ব ভারতে সেরকম হলো না। তাহলে নর্থ ইস্টে ওরা অন্যরকম প্রজেক্ট নিল, বেঙ্গল আর একরকম প্রজেক্ট নিল, এবং এই সব জায়গা থেকে ওরা লোকাল অ্যাঙ্কার খুঁজে নিল। লোকাল অ্যাঙ্কার মানে স্থানীয় দলের ভাগ করে নিয়ে একটা অংশকে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটকে দেখো, তাহলে জনতা দল, জনতা পার্টির একটা অংশকে তারা পেল, পুরনো সোশ্যালিস্টদের একটা অংশকে পেল, পুরনো কংগ্রেস ওকে একটা পেল সঙ্গে। ওরা বললো গান্ধীবাদী সমাজতন্ত্র, মানে এটা পজিশনিং করে। এখানে ওরা কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করলো। তারপরে খুব সহজে মুকুল রায়, শুভেন্দু, সব্যসাচী, রাজীব, অর্জুন সিং এদেরকে পেয়ে গেল। তো এটা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে। এই ট্যাকটিক্সটা সবসময় যে আমরা বুঝেছি সঠিক সময় বা তার কাউন্টার করতে পেরেছি তা নয়। আর মানুষকে পরে, সাধারণ মানুষ তো নিজের রুজি রুটি নিয়ে এত চিন্তিত, তাহলে যেখানে মন্দির নিয়ে, তখন থেকে আমরা বলছি 80-র দশক থেকে 90-র দশক থেকে, যে মন্দির নিয়ে যেহেতু বাঙালি জাতিসত্তাকে করা যাবে না, তখন ওরা এটা করলো প্রথমে বাংলাদেশি অনুপ্রবেশকারী। 30 বছর ধরে মানুষের মনের মধ্যে ঢোকালো যে মুসলমান মানেই হচ্ছে, এটা হচ্ছে আনফিনিশড টাস্ক অফ পার্টিশন। আরএসএস একটা তত্ত্ব, সিএনআরসি এই জন্যই এসছে। ওরা মনে করে দেশ ভাগ হয়েছে, কিন্তু এখনও মুসলমানরা এখানে কেন? বাংলাদেশ তৈরি হওয়ার পরে মনে করে বেঙ্গলি মুসলিম আইডেন্টিটি একটা দেশ হয়েছে, যদি সেটা কতটা আমি জানি না, কিন্তু এখানে তুমি কেন? সুতরাং তুমি মুসলমানও এবং তুমি বাংলার কথা বলছো, তাহলে আমাদের ডুয়াল একটা আইডেন্টিটি ক্রাইসিস হলো। হিন্দু বাঙালিরা মনে করে এটা ঠিকমতো বাঙালি না, এরা মুসলমান। উর্দু স্পিকিং মুসলমানরা মনে করে এরা মুসলমান না, এরা বাঙালি হিন্দু, হিন্দুয়ানি আছে, এটা ডাবল আইডেন্টিটি। আর আরএসএস বিজেপি এই থট প্রসেস তারা এটা বোঝালো, তোমরা একটা আলাদা দেশ পেয়েছো, খুবই মিথ্যাচার, কিন্তু শ্যামাপ্রসাদ আলাদা একটা হিন্দুদের জন্য হোমল্যান্ড তৈরি করেছেন, এখানে তোমরা কেন অপান্তেও? এটা হচ্ছে, তাহলে এটা কাট করবে কী করে? তাহলে এটা তোমাকে হিস্ট্রি, পলিটিক্স, তার থেকে তো তোমাকে করতে হবে, তার জন্য ইডিওলজি লাগে। এই জন্য ওরা চেয়েছিল আগে বামপন্থাকে শেষ করে দাও, এবং এই বামপন্থাকে শেষ করার জন্য, খারাপ লাগে তোমাকে শুনতে, কিন্তু মুসলিম, খ্রিশ্চান, হিন্দু, শিখ, যে কোনো কমিউনাল পলিটিক্স এই কাজটা করে। কারণ তারা যখন ইররেশনাল কাইন্ড অফ কাজ করবে, তখন তাকে র্যাশনালিটি নিয়ে কাউন্টার কে করবে? এই জন্য আজকে যে ইরফান হাবিব সাহেবকে তুমি কোট করছো, ইরফান হাবিবকে হিস্ট্রিতে, এই 69-এ আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে দেওয়ালে লিখে দিয়েছিল, কমিউনিস্ট ডগ ইরফান হাবিব গো ব্যাক। আসামে আরএসএস এখন এলো, কিন্তু আশু আগে লিখে দিয়েছিল যে তোমার গিয়ে ইন্ডিয়ান ডগস কমিউনিস্ট গেট আউট অফ গুয়াহাটি। এভাবে একটা হেটেড তৈরি করে, একটা হিংসা তৈরি করে, একটা ঘৃণা তৈরি করে। আমাদের এখানে সেই ঘৃণা এখনো পারেনি, তৈরি করেছিল, এই জন্য হারমাত বানিয়েছিল। একটা বড় অংশের মুসলমানকে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, ইমাম বরকতি কাইন্ড অফ, যে জামা মসজিদের ইমাম বুখারি, এদেরকে ব্যবহার করে নিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে এরা কমিউনিস্ট হচ্ছে অ্যান্টি মুসলিম। তাহলে হোল আরএসএস এর প্রজেক্ট ছিল যে মুসলিমস অ্যান্ড কমিউনিস্টদের মধ্যে একটা ডাইভার্স হয়ে যাক পার্মানেন্ট। তাহলে এই যে ডাইভার্স হয়ে যাবে, কারণ তার শত্রু হচ্ছে, 1 নম্বর শত্রু হচ্ছে মুসলমান, খ্রিশ্চান এবং কমিউনিস্ট। সুতরাং এইভাবে থেকে সেপারেট করা হোক। আজকাল কেরালা এখন তাই করছে, চার্চকে ব্যবহার করে একটা অ্যান্টি কমিউনিস্ট ভাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে। স্যার, আপনি সিপিআই এর নাম নিলেন, সিপিএম এর নাম নিলেন, এমএল এর নাম নিলেন। রাহুল গান্ধী কেমব্রিজে গিয়ে সরাসরি বলেলেন যে আমরা আরএসএস এর সঙ্গে ইডিওলজিক্যাল লড়াই লড়ছি, তার নাম আপনি নিলেন না যে তারা আরএসএস বিরুদ্ধে লড়ছে। বললাম পার্টির কর্মসূচিতে লেখা আছে, 3টি পার্টির কর্মসূচিতে লেখা আছে, তুমি কংগ্রেসের কর্মসূচি দেখো, এটা ভালো, এটাকে বলে পজিশনিং। কর্মসূচি একটা জিনিস, রাহুল গান্ধীর নেতৃত্বে এখন কংগ্রেস একটা লেফট অফ দ্য সেন্টার পজিশন নিচ্ছে। কমিউনিস্টরা সবসময় এটা চায়, এটা আমি প্রেস কনফারেন্স করেও বলেছি, আমরা স্বাগত জানিয়েছি। এই যে নেহরুভিয়ান, আমরা তো নেহরুর সঙ্গে অনেক ঝগড়া হয়েছি, কিন্তু নেহরুভিয়ান কাইন্ড অফ সেকুলারিজম আমাদের সমালোচনা থাকলেও কিন্তু আমাদের দেশের জন্য বেস্ট সুইটেড ছিল। নেহরু কাইন্ড অফ মিক্স ইকোনমি, আমরা বলেছি সমাজতন্ত্র এখন হচ্ছে না, কিন্তু কিছুটা পাবলিক সেক্টর তৈরি হচ্ছে। এই যে আইআইটি, আইআইএম এসব তৈরি হচ্ছে, এগুলো খুব ভালো জিনিস। ন্যাশনালাইজেশন যখন হলো, ইন্দিরা গান্ধী ব্যাংককে ন্যাশনালাইজ করলো, যখন কোল ফিল্ডকে ন্যাশনালাইজ করলো, সবচেয়ে বেশি আরএসএস তো রাখতো এটার জন্য যে রাজা রাজওয়াড়াদের যে প্রিভি পার্স ছিল সেটাকে বন্ধ করলো। আমরা বামপন্থীদের দাবি। এখন দাঁড়িয়ে কী হয়েছিল, 80-র দশকের পর থেকে কংগ্রেস ক্রমাগত রাইটের দিকে শিফট করে যাচ্ছিল, ইকোনমিক পলিসি, ডোমেস্টিক পলিসি। তাতে কী হলো, মুসলিম, এসসি, এসটি যে বেস ছিল সেগুলো নষ্ট হয়ে গেল। এগ্রিকালচার যে বেস ছিল, কৃষকদের মধ্যে যে বেস ছিল, সেটা নষ্ট হয়েছে। আমাদের দেশে সবসময় একটা রাজনীতির আদর্শগত কথা বলছি আমি, আমার দলের কথা বলছি না। এই মুহূর্তে দক্ষিণপন্থী যদি লড়তে চাও, তাহলে তোমাকে একটা সেন্ট্রিস্ট উইথ আ লেফট লিনিং কাইন্ড অফ পলিটিক্স লাগবে। সবাই রাতারাতি বামপন্থী হয়ে যাবে না, কিন্তু যে দক্ষিণপন্থার উত্থান হয়, তখন যারা মধ্যপন্থী ছিল তারা সব দক্ষিণের দিকে ঢলে গেল, ঢেকির মতো আর কি, যেদিকে ঢাল হয়ে গেল। তাহলে আর লেফট একদম আইসোলেটেড হয়ে গেল। তাহলে আমাকে লেফটকে যেমন স্ট্রেনথেন করতে হবে, তেমনি সেন্ট্রিস্ট যখন
স্ট্রেনথেন তখনই হবে যখন সে রাইটকে ইডিওলজিক্যালি অ্যাটাক করবে এবং নিজের আইডেন্টিটি খুঁজে নেবে, সেই সেন্ট্রিস্ট হোক। আর যখনই ইডিওলজি খুঁজবার চেষ্টা করবে তখন সেটা লেফট অফ দ্য সেন্টার কাইন্ড অফ পলিটিক্স হবে। কংগ্রেস অরিজিনালি এবং এখনও বাঁচতে পারে শুধু তার লেফট অফ দ্য সেন্টার কাইন্ড অফ পলিটিক্সে। এই জন্য রাহুল গান্ধীকে মমতা ব্যানার্জি এত গাল দিচ্ছেন, আগে তো দেননি। কারণ এই যে পজিশনে আমরা ওয়েলকাম করছি, তাহলে যারা কংগ্রেসের মধ্যে যারা দক্ষিণপন্থী বিজেপির দিকে চলে গেল তার একটা রাগ হবে যে রিপজিশনিং অফ কংগ্রেস। তাহলে সেই মনমোহন সিং এর 15 বছরের পরমাণু চুক্তির পর আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে একটা সাগরদিঘিতে আনঅফিসিয়াল জোটই বলবো, আপনারা ক্যান্ডিডেট দিলেন না, 21-এ জোট হলো, তার আগে জোট হয়েছে, লোকসভা ভোটের আর 11 মাস বাকি, 11-12 মাস বাকি। তার আগে কংগ্রেসকে এবং কমিউনিস্ট পার্টিগুলোকে ঠিক কোন জায়গায় দেখছেন আপনি, যাদের নাম নিলেন? বিজেপির বিরুদ্ধে আমরা মনে করি বৃহত্তম ঐক্য গড়ে তুলতে হবে, ম্যাক্সিমাম বৃহত্তম বিজেপির বিরুদ্ধে গোটা দেশের জন্য। আরএসএস বা ফাসিস্ট শক্তির যে উত্থান হচ্ছে সেখানে কোনো বাদ বিচার রাখা চলবে না, কিন্তু ইট শুড বি একটা লেফট অফ দ্য সেন্টার কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট, যেটা ইউপিএ 1-এ হয়েছিল। কারণ লেফট কিছুটা টিউনিং করবে, সবটা ইনফ্লুয়েন্স না করতে পারে পলিসিগতভাবে, যাতে সে আমেরিকার কোলে গিয়ে না বসে যায়, যাতে সে একটা কমিউনাল এজেন্ডা না চলে যায়, যাতে সে গরিব, বেকার, কৃষক, শ্রমিক, আদিবাসী, তপশিলি জাতি, সংখ্যালঘুদের বিরোধী না হয়ে যায়। এই তো মিনিমাম প্রোগ্রাম। এবার সেটাকে অনেকে পছন্দ হলো না। তুই বললে ভালো করলে, তুই পরমাণু চুক্তি বললে অনেকদিন পরে, যেমন সাচার কমিটি যেমন নেই। আচ্ছা, পরমাণু চুক্তি কোথায় গেল এখন, কি হলো? যা বলেছিল বিদ্যুৎ সস্তা হয়ে যাবে এই জন্য পরমাণু চুক্তি হবে, চুক্তি হয়েছে? বিদ্যুৎ সস্তা হয়েছে? আমরা তো এই কথাই বলেছিলাম। ওটা একটা আসলে ছিল আমেরিকান স্পন্সার্ড, যে এই লেফট অফ দ্য সেন্টার কাইন্ড অফ পলিটিক্সকে ভেঙে দিয়ে আবার রাইটে যাতে উত্থান হয়। এতে অনেকেই চলে গেছিল। হিলারি ক্লিন্টন এমনি এমনি কলকাতায় চলে আসেননি, ইউএস তেদিগুলা চৌধুরী এমনি এমনি চলে যায়নি, আকবর মাসিকে এইটা এমনি এমনি চলে যায়নি, ওখান থেকে এমনি এমনি তাদের ডলারে পেমেন্ট হয়নি। পরিষ্কার কথা বলছি, কারণ তার একটা সবসময় একটা দক্ষিণ পন্থা আমাদের এই উপমহাদেশের উত্থান হোক সেটা সে চায়। কখনো চীনকে দেখিয়ে করে, কখনো পাকিস্তানকে দেখিয়ে করে, কখনো মুসলমানকে দেখিয়ে করবে, আবার উল্টোটাই হবে। বাংলাদেশে এবং পাকিস্তানে যদি দক্ষিণপন্থার উত্থান হয়, সেখানে ওখানকার যে রিলিজিয়াস মাইনরিটি আছে তাকে প্রসিকিউট করে করবে। এই পলিটিক্সটাকে এখন আমার মনে হয় যখন এই বৃহত্তম যদি নাও হয়, চেষ্টাটা চলবে। তুই দেখলে যে এটা বলা হলো, মমতা ব্যানার্জি বললেন আমি ওই শিবিরে নেই, বিজেপি বিরোধী শিবিরে নেই, তারপর রাহুল গান্ধী গালাল দিতে আরম্ভ করলেন। সাগরদিঘিতে জোট হয়, জোট এটাকে বলে না, কিন্তু আমরা ওই কথা বলেই বিজেপি না আবার অফিসিয়াল প্রেস কনফারেন্স করে ঘোষণা করে বলেছেন বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিকে আমরা জোরদার করতে চাই। বিজেপি এবং তৃণমূলের বিরোধী ভোটকে ভাগাভাগি করতে চাই না। ওখানে কংগ্রেস এবং আমাদের প্রায় সমানে সমানে শক্তি, সেজন্য দুটো যদি লড়ি আমরা তাহলে ভাগ হয়ে যাবে, হয় তৃণমূল না বিজেপি জিতবে। সুতরাং সোজা হিসেবে আমরা বললাম আমরা নিঃশর্তভাবে আমরা সমর্থন করছি কংগ্রেসের প্রার্থীকে। যেহেতু আগে যে নির্বাচন হয়েছিল সেখানেও কংগ্রেসের প্রার্থী ছিল, তাহলে উপনির্বাচনে এই আগের অ্যারেঞ্জমেন্টটাই চলে, এটাকে জোট বলে না। এবার কথা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন বা লোকসভা নির্বাচনে আসন সমঝোতা হবে কি না, সেটা সেই খাবারকার বাস্তবতা অনুযায়ী আমরা বিভিন্ন রাজ্যের বাস্তবতা। ত্রিপুরায় তো কংগ্রেসের সঙ্গে বামপন্থীর একসঙ্গে লড়েছে, আর ত্রিপুরায় তো তৃণমূল গেছে বিজেপিকে হেল্প করার জন্য, ভোট করার জন্য। এ তো পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। আবার আমরা যেখানে আমাদের শক্তি নেই সেখানে একটা দুটো আসনে প্রার্থী দিতে পারি না, কিন্তু আমরা দিই না, কারণ ভোটটা ভাগাভাগি চাই না। আমাদের রাজ্যে গোটা দেশে যখন বিজেপি বিরোধী বলছি, তাহলে বিভিন্ন রাজ্যে বিজেপির কিছু সাহায্যকারী শক্তি আছে, যেটাকে বললাম লোকাল অ্যাঙ্কার, প্রয়োজনে তাদেরকে ব্যবহার করে। অনেক সময় তার বিরোধিতা করার নাম করেও সে একটা রাজনীতিটাকে নিজের যে ভাষ্য সেটাকে স্থাপিত করে। সুতরাং বিজেপির সঙ্গে গিয়েছিল, বিজেপির সঙ্গে আছে বা বিজেপির সঙ্গে যেতে পারে এমন লোকজনকে সঙ্গে নেব না, এটাই তো বাড়তি শক্ত। স্যার, এবার একটা অন্য প্রশ্নে আসি। আজকের সময় দাঁড়িয়ে বাংলার মুসলমানদের মধ্যে অনেকদিন পর যেন মনে হচ্ছে একজন সেকুলার মাইন্ডের শিক্ষিত ছেলে নেতা হিসাবে বিধায়ক নওশাদ সিদ্দিকী উঠে আসছেন। তিনি আপনাদের জোট থেকে একজন বিধায়ক হয়েছেন। তার এই উত্থানটাকে কিভাবে দেখছেন এবং তার এই রাজনীতিটাকে কিভাবে দেখছেন? এটা অনেক আগেই যখন আইএসএফ তৈরি হয়েছে, যখন আইএসএফের সঙ্গে আমরা সংযুক্ত মোর্চা করলাম, যখন তারপরেও আমরা যখন আইএসএফের সঙ্গে আছি, এ নিয়ে তো আমাকে গালাগাল কম খেতে হয়নি, পার্টিকে গালাগাল খেতে হয়নি। কিন্তু এটা হচ্ছে, দেখো গ্রামীণ বাংলায় যে পেছিয়ে পড়া মুসলমান আছে, গরিব মুসলমান আছে, তুমি ওবিসি বলতে পারো, তুমি একেবারে হকার বলতে পারো, সবজি বিক্রেতা বলতে পারো, ক্ষুদ্র চাষি বলতে পারো, ওই ছোটা হাতি চালায়, ছোটো ছোটো মেটারোড চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়। মুসলমান তো আমাদের এখানে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, মুঘল জমানায়, নবাবী জমানা থেকেই তো একরকম তো মুসলমান না। তাহলে যারা আশরাফ আছে, তারপরে যারা আজলাফ আছে, আতরাফ আছে, তাহলে তাদের পলিটিক্যাল প্রেজেন্সটা কোথায়? দেখবে এটা কেন উত্থান হলো, তার পেছনে একটা কারণ হচ্ছে খুব কায়দা করে এই গ্রামীণ বাঙালি মুসলমানদের গরিব অংশ থেকে প্রতিনিধিত্ব করতে পারে এমন নেতৃত্বকে স্বাধীনতার পরবর্তী সময় কেটে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সাইজ করার চেষ্টা করা। এই জন্য নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।
এই জন্য যখন আইএসএফটা উঠলো এবং আমরা যখন গড়ে উঠলাম, যখন সমর্থন করলাম, যারা শুধু মুসলমান নয়, আদিবাসী তপশিলি জাতির কথাও বলছে, গরিব গুরুর কথাও বলছে, আমাদের ন্যাচারাল আলাই হবে সে, ওরাও মনে করলো আমরা ন্যাচারাল আলাই। কিন্তু সঙ্গে সঙ্গে যে ব্রাহ্মণ্যবাদী যে স্ট্রাকচার আছে, তারা মিডিয়া থেকে আরম্ভ করে, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সবাই নেমে পড়লো, যারা আপাত দৃষ্টিতে আমাদের বন্ধু এমন লোকজনও খেপে গেল, কারণ তারা এই পলিটিক্যাল ফরমেশন দেখতে চায় না, যেখানে কেন মমতার দরকার হয়েছিল, কেন বরকতি এবং সিদ্দিকুল্লাহ দরকার হয়েছিল। তাহলে স্যার আপনারা নওশাদ সিদ্দিকীর উত্থানটাকে সমর্থন করছেন এক প্রকার? উত্থান না, আমরা তো বলছি, অনেকে তো বললো যে আমরাই নাকি আইএসএফ তৈরি করেছি, এটা মিথ্যে কথা। কিন্তু প্রত্যেকটা ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেকটা জনগোষ্ঠীর নিজস্ব রাজনৈতিক দল তৈরি করার অধিকার আছে, সেটা তুমি অস্বীকার করবে কী করে? দুই, যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি অনুযায়ী আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে। কিন্তু এখানে কি হলো, নওশাদ সিদ্দিকী এখন বলছো, 2 বছর পরে তোমরা সবাই মিলে আব্বাস সিদ্দিকী বলছিলে শুধু। এটাকে বলে প্রোফাইলিং। এটা ইচ্ছে করে প্রোফাইলিং করা হলো। যারা এমআইএম এর ওয়েসিকে নিয়ে আপত্তি নেই, সে আসছে বলে হইচই পাকানো হচ্ছিল, তাদের এই নওশাদ সিদ্দিকী কেন উঠলো সেটা নিয়ে আপত্তি। হোম গ্রোন রুরাল বেঙ্গল থেকে গরিব মানুষের কথা বলছে, ধর্মনিরপেক্ষ কথা বলছে, ঐক্যের কথা বলছে, অথচ ধার্মিক মুসলমান, সেই পরিবার থেকে এসছে। ফুরফুরা চলো বলে মমতা যেতে পারে, মুকুলরা শুভেন্দু যেতে পারে, কিন্তু ফুরফুরা থেকে একজন বেরিয়ে এসে বাংলার তরুণ প্রজন্মের কথা বলবে, এটা তারা অস্বীকার করছে। এটা হচ্ছে ডাইকটমি। কমিউনিস্টরা এই ডাইকটমিকের বিরুদ্ধে, এবং এই জন্য আমরা মনে করেছি যে ভাঙড়া ধরনের একটা উদাহরণ, যে কাইন্ড অফ পলিটিক্স তৃণমূল তৈরি করলো, মস্তানি, গুন্ডামি, যে জমি দখল, জলাশয়ের দখল, লুটমার, সেখানে কাউকে না কাউকে তো প্রতিবাদ করতে হবে। এবার পরে বলছি কেন এটা এত বেশি কেন ক্ষোভ, কারণ যে বাইনারি পলিটিক্স করা হলো, যে হিন্দুরা সব বিজেপি হবে আর মুসলমানরা সব তৃণমূল হবে, এইটার মধ্যে দাঁড়িয়ে একজন হিন্দু যুবক যদি উঠে এসে আর বিজেপি আরএসএসের বিরুদ্ধে লড়ে, তাহলে ঠিক একই রকমের রিয়াকশান হবে যেরকম নওশাদ সিদ্দিকী যখন তৃণমূলের পলিটিক্সের বিরুদ্ধে বলছে। এই জন্য মাইদুল বিদ্যাকে খুন হতে হয়, এই জন্য আনিস খানকে খুন হতে হয়, যে তুমি মুসলমান তাও তুমি তৃণমূলের বিরুদ্ধে। কারণ ওটা যেন তৃণমূলটা দল নয়, এটা ধর্ম। এই মৌলানাগুলি বাবা আমি বলছি, আমি ধর্মের বিরুদ্ধে না, এটা এমনভাবে শিক্ষা দেওয়া হয়েছে যেন মনে করা হচ্ছে ওরা হিন্দু, বিজেপি করা মানে হচ্ছে একটা হিন্দু ধর্ম রক্ষার জন্য করছে, আর তৃণমূল করা হচ্ছে মানে মুসলমান ধর্ম রক্ষা করার জন্য করছে। আমরা এটাই বলেছি, ধর্মটা নিজের জায়গায় থাক, ধর্ম তার বিশ্বাস, তার কেতাব, তার শিক্ষা, তার উপাসনা, তার পদ্ধতি, তার উপাসনা গৃহ, তার মধ্যে থাকুক, তার তিথি নক্ষত্র দেখে তার যা কিছু তেহার হয়, পরব হয়, সেটা থাকুক, উৎসব হয়। কিন্তু ভোটটা, রাজনীতিটা কেন ওই ধর্মীয় পরিচিতি নিয়ে হবে? এখানে তো একমাত্র বিরোধ। ফুরফুরা থেকে নওশাদ সিদ্দিকীকে উঠে আসতে হলো বাংলার মুসলমানদের, গরিব মুসলমানদের প্রতিনিধি হিসাবে। আপনি বললেন যে আপনাদের একটা সমর্থন ছিল। ইলেকশনের পরে আমরা দেখি যে মিডিয়ায় বসে আপনাদের তাবর নেতারা সরাসরি বিরোধিতা করেছেন, কেন ওদেরকে নেওয়া হলো, ওদের জন্য আমরা হেরেছি। আমরা দেখেছি, সেই ভিডিও আমাদের কাছে আছে, আমরা চালাবো না, সেটা করা হয়েছে। দ্বিতীয় কথা হলো যে সিপিএম বা কমিউনিস্ট নেতৃত্ব কেন এমন নেতা দিতে ব্যর্থ হলো 34 বছর বা এত বছর পরেও। আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনারা ক্ষমতায় নেই, তখন রাজ্য সম্পাদক হিসেবে মোহাম্মদ সেলিম সাহেব দায়িত্ব পাচ্ছেন। মুর্শিদাবাদে একজন প্রায় 64-65% মুসলমান সেই জেলায় একজন মুসলিমকে এখানকার জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে। আর তার আগে যখন ক্ষমতা ছিল তখন খুঁজেই পাওয়া গেল না কাউকে খুঁজেই পেল না কমিউনিস্টরা, যাদেরকে দায়িত্ব দেওয়া যাবে এই মুসলমানদের, যাদের সাজার কমিটির পরে আমরা যাদের অবস্থা দেখতে পেয়েছিলাম। এটা কি ধরনের ব্যাপার? মুসলমান শুধু জামিল মোল্লা মুর্শিদাবাদের সেক্রেটারি নয়, সৈয়দ হোসেন তো বর্ধমানের সেক্রেটারি। তো এটা বললে না, কারণ বললে মুর্শিদাবাদ আছে বলে ওরা মুসলমান করা হয়েছে। সৈয়দ হোসেন বর্ধমানের সেক্রেটারি, আনোয়ারুল হক উত্তর দিনাজপুরের সেক্রেটারি, আরও কোথাও স্থানীয়ভাবে থাকতে পারে বিভিন্ন সংগঠনে। এটা নতুন না। তুমি যেখানে বসে কথা বলছো, এই বাড়িটার নাম হচ্ছে মুজাফর আহমদ ভবন, তো মুসলমান থেকে করা হয়েছিল বলে। যে ঘরটা বসে কথা বলছে এটা হচ্ছে আব্দুল হালিম সভাকক্ষ, এটি তো ঐতিহ্য। কিন্তু স্বাধীনতার পরে যেহেতু দেশভাগ হলো, একটা বড় অংশের শিক্ষিত, প্রগতিশীল, আপওয়ার্ড মোবাইল মুসলমান মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত চলে গেল। আর এখানে যারা রইল তাদের কাছে সবচেয়ে বড় কনসার্ন ছিল সিকিউরিটি কনসার্ন। আর এই যে নেতৃত্ব চলে গেল, সুতরাং একটা নেতৃত্ববিহীন একটা অবস্থা হলো। তার মধ্যে দাঁড়িয়ে সিপিআইএমের যে উত্থান হলো স্বাধীনতা পরবর্তী, সেটা হচ্ছে খাদ্য আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন। তাহলে সেখান থেকে নেতা উঠে আসে। আজকে যেমন আনিস খানকে খুন করা হয়েছে, নুরুল ইসলামকে খুন করা হয়েছিল। শহীদের তালিকায় দেখবে কত মুসলমানের নাম পাবে। আমাদের অসংখ্য লোকাল কমিটির অফিস দেখবে, সেগুলো সব ওই মুসলমান বা তপশিলি জাতি বা আদিবাসী শহীদদের নামে আছে। তাহলে এই যে যারা শাসক শ্রেণী, তার পুলিশ, তার গুন্ডা, তার মস্তান এবং যে সাম্প্রদায়িক শক্তি, তারা এটাকে টার্গেট করে। যেটা এর মধ্যে দাঁড়িয়েও এই সন্ত্রাস 10 বছর 12 বছর ধরে যখন হয়েছে, তার মধ্যে থেকে যে রেজিস্ট্যান্স মুভমেন্ট গড়ে উঠলো, তার থেকে নেতৃত্ব গড়ে উঠেছে। তাহলে এখন যদি কলেজ বিশ্ববিদ্যালয় আন্দোলন থেকে নেতৃত্ব গড়ে ওঠে, যেখানে যে কলেজ বিশ্ববিদ্যালয় তোমার মুসলমান নেই, সেখান থেকে যদি নেতা কোথেকে আসবে? কিন্তু যদি কৃষক আন্দোলন থেকে উঠে আসে, তাহলে উঠে এসেছিল। সাহিত্য আন্দোলন যদি থেকে উঠে আসে,
তাহলে সাহিত্যের মধ্যে আগে তোমাকে তার জায়গাটা করে দিতে হবে। সঙ্গীত আন্দোলন থেকে যদি উঠে আসে, তো তোমার তো সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে পোস্ট পার্টিশনে এই বেঙ্গলি মুসলমানদের প্রেজেন্স। এই কলকাতায় যত প্রতিষ্ঠান দেখছো তুমি, এই সব বাঙালি মুসলমানরা তৈরি করেছিল, কিন্তু পার্টিশনের পরে খুব কেয়ারফুলি, এবং এখন মমতা সরকার আসার পরে আরও বেশি কেয়ারফুলি, মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে, ইসলামিয়া হাসপাতাল থেকে, মুসলিম ইনস্টিটিউট থেকে, যেগুলো এই থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করে, সেগুলো থেকে এলিমিনেট করে দেওয়া হয়েছে। এটাই পলিটিক্সে এলিমিনেশন প্রসেস চলছে। তারপর তুই প্রশ্ন করছে ওরা নেই কেন, যদি জিজ্ঞেস করো না কেন, তাহলে মুসলিম ইনস্টিটিউট একটা বেঙ্গলের মুসলিম ইনস্টিটিউট স্বাধীনতার আগে থেকে, যেখানে বাঙালি মুসলমান মধ্যবিত্তদেরই জায়গা ছিল, দিলখুশা ইনস্টিটিউট যেটা এখন, তাহলে যেটা পাক সার্কাস ইনস্টিটিউট, তাহলে সেগুলো তো এখন নেই কেন? তো একটা গ্যাপ তো হয়েছে 40 থেকে 70 দশকে। আর এইখানে যারা 34 বছরকে গালাগাল দেয় তাদেরকে বলি, তারপরে এই প্রশ্নটা আসছে এবং এরা উঠে আসছে, কারণ ভূমি সংস্কার হয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থা হয়েছে এবং শিক্ষার প্রসার হয়েছিল। আজকে যে শিক্ষাকে সংকুচিত করা হচ্ছে, ভবিষ্যৎ আবার অন্ধকারময় হবে। এই প্রাইমারিতে যারা ঢুকেছিল, সেকেন্ডারিতে যারা ঢুকেছিল, যাদের বাপ ঠাকুর দ্বারা শিক্ষার আলো পায়নি, তারা আবার যখন নতুন করে শিক্ষিত এলো, তখন এই মধ্যবিত্তরা যখন আসে, তখন তারা নিজেদের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করে।